নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ভুল তথ্যের ব্যবহার, বাড়ছে ঝুঁকি। ঝিনাইদহে জমে উঠেছে নির্বাচনের লড়াই, উন্নয়নের পক্ষে থাকতে চান ভোটাররা। গাজায় নিহত আরও 2 শতাধিক, হামাস নির্মূলে ইসরায়েলকে সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি গণমাধ্যমে অসত্য, ভুল ও অপতথ্যের ব্যবহারের ঝুঁকি বাড়িয়ে তুলছে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে এমন অপচেষ্টা করছে বিভিন্ন মহল। তথ্যের যাচাই বাছাই সত্যতা নির্ধারণ জরুরি হয়ে পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। কম খরচে কম সময়ে বেশি মানুষের কাছে তথ্য পৌঁছানোর মাধ্যম হয়ে উঠেছে ডিজিটাল প্ল্যাটফর্ম। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত তথ্য ছড়িয়ে দেবার সুযোগ সৃষ্টি হয়েছে। দেখার বিষয় সেই তথ্য কতটুকু সত্য আর কতটুকু বিভ্রান্তিকর। দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রতিপক্ষের রাজনৈতিক বিরোধিতায় সাধারণ মানুষের কাছে অপতথ্য ছড়িয়ে ফায়দা হাসিলে তৎপর বিভিন্ন মহল। তথ্য বিভ্রাটের মতো প্রতারণার ফাঁদে পা রাখার সংখ্যাও নেহাত কম নয়। সাম্প্রতিক ধর্মীয় উস্কানি কিংবা রাজনৈতিক প্রোপাগান্ডার নেপথ্যের ক্রস চেকেই বেরিয়ে এসেছে আসল তথ্য। সাধারণ মানুষের জন্য সঠিক বেঠিক নির্ধারণের কঠিন অবস্থায় কি করণীয়? একটা ভিডিও বা একটা ছবিকে একটা ভিন্ন ভয়েসে রূপান্তর করার জেস্চার বোঝা, সেখানে নিউরাল নেটওয়ার্কের মতো বিষয়বস্তু অন্তর্গত হয়েছে। তার ফলে আমাদের বোঝার জায়গাটা অনেক কঠিন হয়েছে। ইনফ্যাক্ট আমরা যদি চিন্তা করি যে একটা ভিডিও দেখে আমি যদি বুঝতে চাই যে এই ভিডিওটা আসলে সঠিক কিনা বা এই ভিডিওতে যে তথ্যটা উপস্থাপন হচ্ছে সেটা সঠিক কিনা, তাহলে সামাজিক মাধ্যমে আমাদের যোগাযোগ থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অপতথ্য সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে। বিভ্রান্তিকর তথ্য গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি দুর্বল করে দেয়, প্রশ্নবিদ্ধ করে নির্বাচন প্রক্রিয়া সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। প্রতিরোধে নাগরিক দায়িত্ব, বিভ্রান্তিকর তথ্য যাচাই এবং সচেতনতা। স্মার্ট বাংলাদেশে যে সমস্ত প্রতিদ্বন্দ্বীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা দেখা যাবে কত স্মার্টলি তাদের কাছে টেকনোলজিকে ইউজ করে, ডিজিটাল প্ল্যাটফর্ম করে মানুষের কাছে, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে দ্রুত পৌঁছে যায়। এই টেকনোলজি ইউজ করতে গিয়ে বড় চ্যালেঞ্জ যেটা আছে সেটা হচ্ছে, আমরা জানি যে ডিপ ফেক টেকনোলজি ইউজ করে আপনার আসল বক্তব্যটাকে নানান রকমভাবে প্রতিদ্বন্দ্বীরা হয়তো আপনাকে বিভিন্নভাবে উপস্থাপন করে আপনাকে বিপদেও ফেলতে পারে। কাজে মানুষকে সচেতন থাকতে হবে, জনগণকে সচেতন থাকতে হবে যে কোন জিনিসটা সত্য, কোনটা মিথ্যা। সচেতনতামূলক প্রচারে দায়িত্বশীল ভূমিকা ডিজিটাল মিথ্যাচার প্রতিরোধে সহায়ক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্মার্টলি যে যত বেশি স্মার্ট টেকনোলজি ব্যবহার করে মানুষের কাছে পৌঁছতে পারবে, সে তত বেশি দ্রুত অ্যাডভান্টেজ নিতে পারবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবারে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। ঝিনাইদহের 4টি আসনেই জমেছে নির্বাচনী লড়াই। এবার ঝিনাইদহ 3 আসনে প্রার্থী পরিবর্তন করে সালাউদ্দিন মিয়াজুকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এই আসনে প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বর্তমান এমপি শফিকুল আজম চঞ্চল। বাকি 3টি আসনে পুরনোদেরকেই মনোনয়ন দেওয়া হয়েছে। তবে সবকটি আসনে হয়ে নিজ দলের স্বতন্ত্ররা নতুবা তৃণমূল, বিএনপি, জাকের পার্টি সহ আরও কয়েকটি দলের প্রার্থীর সাথে লড়তে হবে নৌকার প্রার্থীদের। ঝিনাইদহ প্রতিনিধি এম রাহানের রিপোর্ট জানাচ্ছেন মানিক শিকদার। গত 1.5 দশকে সরকারের উন্নয়নের ছোঁয়ায় বদলে যাওয়া এক জনপদ ঝিনাইদহ। ভেটেরিনারি কলেজ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট জেলার শিক্ষাক্ষেত্রে বদল এনেছে।
এছাড়া 250 শয্যার হাসপাতাল, ORS, স্যালাইন ফ্যাক্টরি, শিশু একাডেমি কমপ্লেক্স, পৌরসভার সম্প্রসারিত ভবন বদলে যাওয়ার গল্প বলছে। নতুন নতুন সড়কে সহজ হয়েছে যোগাযোগ। আগামী নির্বাচনে উন্নয়নের পক্ষেই থাকতে চান ভোটাররা। যেহেতু আমি একজন নতুন ভোটার, তো আমি চাই আমার পছন্দের প্রার্থীকে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারি। এই জেলার উন্নয়ন করবে, এই আসনের উন্নয়ন করবে, আমরা তাকে এমপি হিসেবে দেখতে চাই। কোনো গোলক চাই না, কোনো কিছু চাই না, শুধু শান্তি চাই। নারী হিসেবে আমি যেগুলো সুযোগ পাই সবই পাইছি, সবই ভালো। এর আগে যে দেখেছি যেখানে সেখানে লোক নেশা করতো, মাদক এসব, এখন বর্তমান আপাতত সবই বন্ধ। আমার শ্রমিকদের সুযোগ সুবিধা যাতে পাই, যে মানে সব সময় সব জনগণের পাশে থাকবে, আমাদের খোঁজখবর নেবে, তাকে আমরা ভোট দেব। সবাই একটা যোগ্য সৎ প্রার্থী চাই। ঝিনাইদহের 4টি সংসদীয় আসন দীর্ঘদিন ধরেই বিএনপি জামাতের দখলে ছিল। 2001 সালে একটি এবং 2008 সালে সবকটি আসনই বিএনপির হাতছাড়া হয়। এরপর আর ফিরতে পারেনি। ঝিনাইদহ 1 আসনে এবারও নৌকার প্রার্থী আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। এই আসনে তাকে লড়তে হবে জাতীয় পার্টি, বিএনএফ, এনপিপি ও তৃণমূল বিএনপির সাথে। ঝিনাইদহ 2-এ বর্তমান এমপি তাহজিব আলম সিদ্দিকীর উপরেই আস্থা রেখেছে আওয়ামী লীগ। ঝিনাইদহ 3 আসনে এবার আওয়ামী লীগের প্রার্থী সালাউদ্দিন মিয়াজি। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল। এ আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি ও জাকের পার্টি। ঝিনাইদহ 4-এ আনোয়ারুল আজিম আনারের উপরে আস্থা রেখেছে আওয়ামী লীগ। এখানেও জাকের পার্টি, জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপির প্রার্থী রয়েছে। আবারও 4-এ 4 করতে চায় আওয়ামী লীগ। জেলা নেতৃত্বের বিশ্বাস, মানুষ উন্নয়নের পক্ষেই রায় দেবে। উন্নত জীবনের অধিকারী হতে পারবে। এবং শৈলকুপাকে আমি এক কথাই বলতে চাই, এখন ডিজিটাল শৈলকুপা হয়েছে, আমি শৈলকুপাকে স্মার্ট শৈলকুপা বানাতে চাই। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যেতে চায় জাতীয় পার্টি। আমার কাছে যেইটুকু জিনিস দেয়া আছে সেটা যথাযথ ব্যবস্থাপনা, সেটার বিলি বন্টন এবং সেটার যথাযথ ব্যবহার যদি আমরা করতে পারি, তাহলেও আমরা এই রকম একটি জেলাকে হয়তো অনেকখানি সামনে এগিয়ে নিয়ে যেতে পারব। এবার জেলার 4টি আসনে ভোটার সংখ্যা 14,99,833 জন। মানিক শিকদার, 21 টেলিভিশন। দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা। ভোটার উন্মুখ নতুন জনপ্রতিনিধি নির্বাচনের অপেক্ষায়। পাড়া মহল্লায় বলছে ভোটের হাওয়া। 21 টেলিভিশনের নিয়মিত আয়োজনে আজ জানাচ্ছি ঢাকা 5 আসনের ভোটারদের ভাবনা আর প্রত্যাশার খবর। এই সরকার যেভাবে উন্নয়ন করছে, এটা সত্যি কথা, এটা যে কেউ অকপটে স্বীকার করবে যে মানে আপনার স্বাধীনতার পরে জন্মেতে শেখ হাসিনা যেভাবে উন্নয়ন করছে, এই উন্নয়ন হয়তো আমরা না, আমার বাবারাও এরকম উন্নয়ন দেখেনি। প্রতি 5 বছর পর পর আমাদের নির্বাচন, তো আমরা একটা দিনের অপেক্ষা থাকি নির্বাচনকে কেন্দ্র করে। আমরা পুরা জনতা, মানে সাধারণ জনতা থেকে শুরু করে সকল জনতায় আমরা উৎসবমুখর পরিবেশ, একটা ঈদ আসতেছে এরকম চিন্তা ভাবনা থেকে আমরা আশা নিয়ে থাকি। ঈদের মতোই একটা পরিবেশ তৈরি হয়, তো ওই আশা ব্যক্ত করে ওইভাবেই চিন্তা করি যে একটা ঈদ হবে, এই নির্বাচন নিয়ে একটা ভোট দিব, একটা উৎসবমুখর। বাংলাদেশের আওয়ামী লীগ প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য যথেষ্ট করেছে এবং যতটুকু প্রয়োজন তার চেয়ে অনেক বেশি করেছে। 2008-এর সময় যখন নির্বাচন, তখন আমরা ছোট, আমরা তখনও ভোটার হইনি, কিন্তু আমরা 8-এর পরে যখন আওয়ামী লীগ সরকার 29শে ডিসেম্বরের পরে যখন আওয়ামী লীগ সরকার নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করলো, এরপর থেকে কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম আমাদের এখানে রাস্তাঘাটে পানি ছিল, আগে হাঁটু পর্যন্ত পানি ছিল, একটু বৃষ্টি পড়লে প্যাককাদা হয়ে যেত, ওই যা আমি এখন দেখতেছি রোড। আমি যে স্কুলটা দেখছিলাম টিনের, সেই স্কুলটা দেখি এখন বিল্ডিংয়ের। আমি যেখানে ক্লিনিক পাইনি, হাসপাতাল পাইনি, আপনি দেখেন এই আমরা এখন যে জায়গাটাতে বসে আছি, এটার নাম হচ্ছে জনতাবাগ। এই জনতাবাগের ভিতরেও ক্লিনিক আছে। বিএনপি তো এখন আর পলিটিক্যাল অর্গানাইজেশন হিসেবে নাই, এটা এখন হয়ে গেছে একটা টেররিস্ট অর্গানাইজেশন। তারা বাসার কোনায় বসে, চিপা চাপায় বসে তারা
একটা লাইভ দেয় যে আগামীকাল হরতাল, 36 ঘন্টার হরতাল, 24 ঘন্টার হরতাল, ঠিক আছে, এটা দেওয়ার পরে তারা কিন্তু প্রকাশ্যে কেউ নাই। একটি দেশে যখন হরতাল অবরোধ হয় এটা অবশ্যই দেশের জন্য ক্ষতিকর, কিন্তু তারা যেহেতু একটি গণতান্ত্রিক দেশ, তাদের নির্বাচনে আসা উচিত। তারা যদি গণতন্ত্র মানে তাদেরকে তো অবশ্যই নির্বাচনে থাকা উচিত। সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। হরতাল অবরোধে পর্যটক শূন্য মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স, ক্ষতিগ্রস্ত এই খাতে জড়িতরা। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। দফায় দফায় হরতাল অবরোধে পর্যটক শূন্য প্রথম রাজধানী মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স। বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি জমজমাট থাকলেও এবারের চিত্র পুরোপুরি ভিন্ন। ক্ষতিগ্রস্ত এ খাতে জড়িতরা। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের তথ্যচিত্র জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই হরতাল অবরোধ থাকায় ভরা মৌসুমেও শুনশান নীরব ঐতিহাসিক মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স। অথচ শীতের শুরু থেকেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে ভিড় করতেন দেশ বিদেশের দর্শনার্থীরা। প্রতিদিন কয়েকশো বাস, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহনে আসতেন হাজারো মানুষ। পর্যটক কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কমপ্লেক্সের ব্যবসায়ী, ভ্যান চালক সহ নানা পেশার মানুষ। অবরোধ এবং ধর্মঘটের কারণে সাময়িক কিছু অসুবিধা হচ্ছে। এই যে অবরোধের কারণে যা ব্যবসা হয়েছে, আমাদের মনে করেন বাজার খরচাই হয়েছে এরকম একটা পরিস্থিতি। মুজিবনগর এই কমপ্লেক্সের ভিতরে আমাদের ব্যবসা এখন করুণ অবস্থা, ব্যবসা নাই বললেই চলে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে মুজিবনগরে আসার আহ্বান প্রশাসনের। মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতি, শহীদ মুক্তিযোদ্ধাদের অনেক কবরস্থান, স্মৃতিসৌধ এগুলো রয়েছে, যেগুলো আমাদের আগামী প্রজন্মকে, তরুণ প্রজন্মকে এদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ঐতিহ্য এবং সম্পর্কে জানতে তাদেরকে সহযোগিতা করবে। হরতাল অবরোধ ও জ্বালাও দেখতে চান না পর্যটকরাও। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। ঘুরে দাঁড়িয়েছে লোকসান গুনতে থাকা রাঙামাটির বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন BFIDC। বদলেছে উৎপাদন কৌশল, যোগ হয়েছে আধুনিক যন্ত্রপাতি, তৈরি হচ্ছে গুণগত মানের আসবাবপত্র। রাঙামাটির প্রতিনিধি শতরং চাকতার প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। বন থেকে সংগ্রহ করা গাছ থেকে কাঠ তৈরিতে ব্যস্ত শ্রমিক কর্মচারীরা। সেই কাঠ ব্যবহার করে নিপুণ হাতে আসবাবপত্র তৈরি করছেন মিস্ত্রি। অথচ কিছুদিন আগেও এমন কর্মচাঞ্চল্য ছিল না 1959 সালে প্রতিষ্ঠিত BFIDCর আঙিনায়। প্রতিষ্ঠার পর থেকেই এখানে তৈরি হতো বিদ্যুতের খুঁটি, রেলের স্লিপার ও সেতুর পাটাতন। তবে দিন দিন এগুলোর চাহিদা কমতে থাকা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে 2005 সালে উৎপাদন বন্ধ হয়ে যায়। নষ্ট হতে শুরু করে হাজার কোটি টাকার যন্ত্রপাতি। তবে সরকারের উদ্যোগে প্রাণ ফিরে পেয়েছে প্রতিষ্ঠানটি। উৎপাদন কৌশল বদলে বসানো হয়েছে আধুনিক মেশিন, তৈরি হচ্ছে আধুনিক ও মানসম্মত আসবাবপত্র। আমরা আগে রেলওয়ে স্লিপার, আরবি পোল, পিডিবি পোল, ক্রসাম অনেক কিছু তৈরি করতাম, কিন্তু ওগুলো এখন কার্যে না পাওয়ার কারণে এখন আমরা অল কাইন্ডস অফ উডেন এবং স্টিল ফার্নিচারগুলো তৈরি করছি। এখন কাজ করছেন 60 জন অস্থায়ী শ্রমিক সহ 74 জন কর্মকর্তা কর্মচারী। তাদের বেতন এবং সরকারের রাজস্ব দিয়েও 2022-23 অর্থবছরে আয় হয় 2,30,00,000 টাকা। এই কাজ করলে একদিকে যেমন সরকারের রাজস্ব আয় হবে, অন্যদিকে বেকার কর্মসংস্থান, বেকার লোকদের কর্মসংস্থান সৃষ্টি হবে। বন্ধ থাকায় বেকার ছিলেন অনেকে, ফের চালুতে ফিরেছেন পুরনোরা, হয়েছে নতুন কর্মসংস্থানও। একসময় আমাদের কষ্ট বদ্র নাই, মানুষের শ্রমিক বেতন পানে, এখন আমরা সচ্ছল আছি আল্লাহ দিলে। ওখানে আমাদের ব্যাটারি ছোট মেশিন আছে, ওই সাইজ ভিত্তিক ওখানে কাটানো হয়। আসলে ভালো লাগছে এখানে কাজ করে, অনেক আমাদের সুবিধা পাচ্ছে অনেক। লোকবল সংকট কাটিয়ে উঠতে পারলে প্রতিষ্ঠানটি আরও লাভবান হবে বলে আশা সংশ্লিষ্টদের। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। এবারে বিজয়ের মাস ডিসেম্বর। মুক্তিযুদ্ধ চলাকালে বর্বর পাকিস্তানি বাহিনীর সহায়ক হয়ে উঠেছিল রাজাকার আল বদররা।
এই দস্যুরা দখলদারদের হাতে তুলে দিয়েছিল মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, নারীসহ সর্বস্তরের মুক্তিকামী বাঙালিকে। গেল 3 মেয়াদের সরকারের থেকে যুদ্ধ অপরাধীদের বিচার করায় একে বিরল অর্জন হিসেবে আখ্যায়িত করেছেন বিশিষ্টজনেরা। আদিত্য মামুনের রিপোর্ট। একাত্তরের যুদ্ধে যখন সমগ্র বাঙালি জাতি মুক্তি সংগ্রামে অবতীর্ণ, তখন রাজাকারদের সহায়তায় পাকিস্তানিরা তাদেরই চোখের সামনে নৃশংসভাবে হত্যা করেছে বাঙালিদের, মা বোনদের উপর চালিয়েছে পাশবিক নির্যাতন। কখনো মুক্তিযোদ্ধাদের অপারেশনের সংবাদ ফাঁস করে বানচাল করেছে পরিকল্পনা, চালিয়েছে নির্বিচারে হত্যা, লুণ্ঠন, ধর্ষণ আর অগ্নিসংযোগ। দীর্ঘ 9 মাস ধর্মের নামে এসবই করেছে পাকিস্তানপন্থীরা। 9 মাস ধরে তাদেরকে হত্যা করা হয়েছে। যখনই তারা জেনেছে এরা বুদ্ধিবৃত্তিক কাজের মাধ্যমে বাংলাদেশের চেতনাকে, মুক্তিযুদ্ধের চেতনাকে তারা প্রচার করেছে ছাত্রদের ভেতর বা লেখালেখির মাধ্যমে, জানতে পেরে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। কিন্তু প্রকৃতির বিচারে ন্যায় নিশ্চিত জয়ী হয় বলেই ৭১-এও দমানো যায়নি বাঙালিদের। বিজয়ের পর আর এক ষড়যন্ত্রে স্বাধীন বাংলার স্থপতিকে হত্যার পর আবারও মাথাচাড়া দিয়ে ওঠে সেই পুরনো শকুন। স্বাধীনতা মাত্র 3.5 বছরের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো, যার নামে এই স্বাধীনতা, যার জন্য এই স্বাধীনতা। এবং এরপর কি হলো? মুক্তিযুদ্ধের ইতিহাস চেতনা সব মুছে ফেললেন বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান। এবং তিনি সংবিধানে নিষিদ্ধ ছিল ধর্মের নামে রাজনীতি। যারা ধর্মের নামে ৭১-এ গণহত্যা করেছে, সে জামাত, মুসলিম লীগ, নেজাম ইসলামীদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। তিনি সে নিষেধাজ্ঞা তুলে দিলেন, সেই ৭১-এর খুনিরা আবার রাজনীতিতে প্রতিষ্ঠিত হলো। স্বাধীন বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বর্তমান সরকার একে একে বিচার করে ৭৫-এর খুনি এবং মানবতা বিরোধীদের। ৭১-এর 16 ডিসেম্বরের বিজয়ের পর এটি আর এক বিজয় বাঙালিদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, সবচেয়ে বড় সাফল্য যদি আমি মনে করি সেটা হচ্ছে যাবতীয় জাতীয় আন্তর্জাতিক প্রতিকূলতা মোকাবেলা করে মুক্তিযুদ্ধের 40 বছর পর বিশেষ ট্রাইব্যুনালে ৭১ গণহত্যাকারীদের বিচার আরম্ভ করেছেন এবং বিচার চলমান রয়েছে এবং সাফল্য যথেষ্ট আছে। এ পর্যন্ত শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। আমরা অপেক্ষা করছি এখন জামাতে ইসলামী দল হিসেবে এবং সংগঠন হিসেবে পাকিস্তানি হাইকমান্ড যেটা হচ্ছে প্রতিষ্ঠান, এদের বিচার করতে হবে। যুগে যুগে সেই সব অপরাধীদের যারা পুরস্কৃত করেছে, শহীদের রক্তমাখা পতাকা যারা তাদের হাতে তুলে দিয়েছে সংসদে ঢোকার টিকিট, তাদের বর্জনেরও আহ্বান এই লেখক বুদ্ধিজীবীর। শীর্ষস্থানীয় গণহত্যাকারীদেরকে নিয়ে সরকার পরিচালনা করা, এগুলোই কিন্তু আমরা বেশিরভাগ সময় দেখেছি বাংলাদেশে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমের ভুল তথ্যের ব্যবহার, বাড়ছে ঝুঁকি। ঝিনাইদহে জমে উঠছে নির্বাচনী লড়াই, উন্নয়নের পক্ষে থাকতে চান ভোটাররা। গাজায় নিহত আরও 2 শতাধিক, হামাস নির্মূলে ইসরায়েলকে সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন 21.tv.com এই ওয়েবসাইটে। সারা ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।